আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। 21 ঘন্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক, প্ল্যাটফর্মে মানুষের ভিড়, সড়কেও যানবাহনের ধীরগতি। জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন, একসঙ্গে নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নের টালবাহানা মেনে নেবে না জনগণ, বললেন জামায়াত আমির। ঢাকায় অনুষ্ঠিত হবে 1771টি ঈদ জামাত, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলছে ডিএমপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। কাতারে বিশ্বের সর্ববৃহৎ এলএনজি উৎপাদন ক্ষেত্রে হামলা, বড় ধরনের অগ্নিকাণ্ড। কাতারের এলএনজিতে ফের হামলা চালালে ইরানের গ্যাস ক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানে হামলা চালানোর হুমকি সৌদির, যুদ্ধের জন্য $200 বিলিয়ন বাজেট চাইছে পেন্টাগন। ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে ফের গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার ঘোষণা সমুদ ফ্লোটিলার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত সব বগি উদ্ধারের পর 5 জেলার সঙ্গে নতুন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টা 20 মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী সীমান্ত এক্সপ্রেস চলাচল শুরুর মধ্য দিয়ে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলওয়ে পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম জানান, বৃহস্পতিবার দুর্ঘটনার পর থেকে রেলওয়ের কর্মকর্তাদের নির্দেশে উদ্ধার অভিযান শুরু করা হয়। সন্ধ্যায় ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন এবং পার্বতীপুর থেকে আরেকটি রিলিফ ট্রেন এসে উদ্ধার অভিযান শুরু করে। রাতভর উদ্ধার অভিযান চালিয়ে বগিগুলো লাইন থেকে অপসারণ করা হয়েছে। নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুতের ঘটনায় ইতোমধ্যে সান্তাহারের সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে 4 সদস্যের তদন্ত কমিটি। এদিকে আজ সকালে ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায় প্ল্যাটফর্ম জুড়ে ব্যাপক ভিড়। হাজার হাজার যাত্রী, কেউ দাঁড়িয়ে, কেউ বেঞ্চে বসে, আবার কেউ ব্যাগপত্রে ভর দিয়ে অপেক্ষা করছেন। সবার চোখে একটাই প্রত্যাশা, কখন আসবে তাদের কাঙ্ক্ষিত ট্রেন, সেই ট্রেনে চড়ে ফিরবেন বাড়ি। অপেক্ষমান যাত্রীদের মধ্যে কেউ বিলম্বিত ট্রেনের যাত্রী, আবার কেউ নির্ধারিত সময়ের অনেক আগেই এসে অবস্থান নিয়েছেন প্ল্যাটফর্মে, যেন কোনোভাবেই ট্রেন মিস না হয়। ফলে সময়ের সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়ছে। মহাসড়কেও চাপ বেড়েছে। অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু থেকে করটিয়া বাইপাস পর্যন্ত প্রায় 30 কিলোমিটার এলাকা জুড়ে ধীরগতি রয়েছে। খোলা ট্রাক, পিকআপে শিশু, বৃদ্ধ ও নারী পুরুষ সহ সকল বয়সী মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে রাজধানীর জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। তিনি বলেন, জাতীয় ঈদগাহে নারী পুরুষ সহ 40,000 মুসল্লির নামাজ আদায় করার সুযোগ থাকবে। ওযুর জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। সকাল 8:30টায় জামাত অনুষ্ঠিত হবে। এদিকে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর সমাগত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, গণভোটের মাধ্যমে অনুমোদিত জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না। বিবৃতিতে জামায়াত আমির বলেন, জাতি এমন এক সময়ে ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে যখন দেশে ফ্যাসিবাদের পতন হয়েছে। এমন একটি ভয়ভীতি মুক্ত পরিবেশে জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। দেশবাসীর প্রত্যাশা, নতুন করে কেউ আর ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না। মানুষ স্বাধীনভাবে কথা বলবে, চলাফেরা করবে, সমাজে কোনো ভেদাভেদ ও বৈষম্য থাকবে না এবং নাগরিকেরা জানমাল ও ইজ্জতের নিরাপত্তা পাবেন। দেশ হবে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজি মুক্ত। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নে দেশের রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে এবং গণভোটে প্রায় 70% নাগরিক হ্যাঁ ভোট দিয়েছেন। এরপরও এই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা লক্ষ্য করা যাচ্ছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না। তাই সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে গণমানুষের প্রত্যাশা পূরণ করার আহ্বান জানান তিনি। রাজধানীর 121টি ঈদগাহ ও 1599টি মসজিদে মোট 1771টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। একই সঙ্গে ঈদ জামাত ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই জানিয়ে তিনি বলেছেন, বিভিন্ন গোয়েন্দাদের তথ্য অনুযায়ী যথেষ্ট প্রস্তুতি রয়েছে। বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি সব কথা জানান। সরওয়ার বলেন,
বরাবরের মতো এবারও জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত 8:30টায় অনুষ্ঠিত হবে, যেখানে 35,000-এর বেশি মুসল্লি নামাজ আদায় করবেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মোট 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল 7টায়। এছাড়া আগারগাঁয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদে নিরাপত্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তার শঙ্কা নেই, তারপরও আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা মনিটরিং করছে। যদি কিছু হয় আমাদের জানাবে। নিরাপত্তা ব্যবস্থা অটুট রাখার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 9 গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে নিজের বাসায় থাকবেন, সরকারি বাসভবন যমুনায় উঠবেন না। এর কারণ তুলে ধরে রুমন বলেন, তারেক রহমান গুলশানের নিজের যে ছোট বাসাটি তাতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেজন্য তিনি দেশে ফেরার পর ওই বাসায় উঠেছেন। সেইভাবেই বাসাটি সাজানো গোছানো হয়েছে। 12 ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছিল, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সংস্কার হলে সেখানে উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেভাবেই যমুনাকে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করে মন্ত্রণালয়। এর মধ্যে নির্বাচনের পর গত 18 ফেব্রুয়ারি প্রায় 1.5 বছর বসবাসের পর যমুনা ছাড়েন সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু শেষমেশ যমুনায় না ওঠার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। তবে ঈদের দিন সকাল 10টায় যমুনায় কূটনীতিক, শিক্ষাবিদ সহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও ভয়াবহতায় রূপ নিচ্ছে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের ক্রমাগত হামলার জবাবে ধারাবাহিক পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এবার যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্র হিসেবে পরিচিত কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির কয়েকটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি উৎপাদন ও রপ্তানি স্থাপনায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আজ ভোরে ইরানের এই হামলায় স্থাপনাগুলোতে বড় ধরনের আগুন লাগার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাতার এনার্জি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এটি বিশ্বের সর্ববৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত। কাতার ইরানের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এই হামলার মাধ্যমে ইরান চূড়ান্ত সীমারেখা অতিক্রম করেছে এবং এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের নির্মম হামলা শুধু সামরিক লক্ষ্য নয়, বরং বেসামরিক মানুষ, বেসামরিক অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যা আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। বিশেষ করে দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে হামলাকে কাতার অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছে। এই স্থাপনাটি বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় এতে হামলা শুধু কাতার নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। বিবৃতিতে আরো বলা হয়েছে, এই ধরনের অযৌক্তিক ও উস্কানিমূলক হামলার পরিণতি থেকে পুরো অঞ্চলকে রক্ষা করা এখন জরুরি। কাতার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা দ্রুত পদক্ষেপ নিয়ে উত্তেজনা কমাতে এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে কার্যকর ভূমিকা রাখে। পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, চলমান সংঘাতের আরো বিস্তার ঠেকাতে অবিলম্বে উত্তেজনা প্রশমন প্রয়োজন। একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। কাতার এনার্জি জানিয়েছে, ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার পর রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির একাধিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি স্থাপনায় বড় ধরনের আগুন ছড়িয়ে পড়েছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, নতুন এই হামলায় সৃষ্ট অগ্নিকাণ্ড আগের ক্ষয়ক্ষতির সঙ্গে যুক্ত হয়ে পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এর আগে বুধবার একই এলাকায় হামলার ফলে পার্ল জিটিএল ফ্যাসিলিটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। কাতার এনার্জি আরো জানায়, সর্বশেষ হামলার কারণে অতিরিক্ত ব্যাপক ক্ষতি হয়েছে বিভিন্ন স্থাপনায়। ফলে জরুরি সাড়া প্রদানকারী দলগুলো দ্রুত স্থাপনাগুলোতে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, যা বড় ধরনের মানবিক বিপর্যয় এড়াতে সহায়ক হয়েছে।
বিশ্লেষকরা বলছেন ইরানের এই পদক্ষেপ মূলত পাল্টা প্রতিক্রিয়া, বিশেষ করে ইরানের গ্যাস ক্ষেত্রে হামলার পর তারা উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছিল। কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি স্থাপনায় ইরান যদি আর কোনো প্রতিশোধমূলক হামলা চালায় তবে দেশটির পুরো সাউথ পার্টস গ্যাস ক্ষেত্র বিশাল বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট তার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ হুমকি দিয়েছেন। ওই পোস্টে ট্রাম্প আরও বলেছেন, ইরানের সাউথ পার্টস গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের আগের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা কাতার কিছুই জানত না। ইসরায়েল ওই গ্যাস ক্ষেত্রে আর কোনো হামলা চালাবে না, তবে ইরান যদি কাতারের ওপর আর হামলা চালানোর সিদ্ধান্ত না নেয়। ট্রাম্প আরও বলেন, কাতারের গ্যাস ক্ষেত্রে আবার হামলা করলে সেক্ষেত্রে ইসরায়েলের সহায়তা বা সম্মতি থাকুক আর না থাকুক, যুক্তরাষ্ট্র একাই পুরো সাউথ পার্টস গ্যাস ক্ষেত্রকে এমন শক্তিশালী ও প্রচণ্ড মাত্রার বিস্ফোরণে উড়িয়ে দেবে যা ইরান এর আগে কখনো দেখেনি বা প্রত্যক্ষ করেনি। তিনি আরও বলেন, আমি এই পর্যায়ের সহিংসতা বা ধ্বংসযজ্ঞের অনুমতি দিতে চাই না, কারণ ইরানের ভবিষ্যতের ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। কিন্তু কাতারের এলএনজি স্থাপনায় যদি হামলা হয় তবে আমি এটি করতে দ্বিধা করব না। ট্রাম্পের এ পোস্টের আগে বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদনকারী প্রতিষ্ঠান কাতার এনার্জি জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভোরে তাদের বেশ কয়েকটি এলএনজি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এদিকে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী একটি মার্কিন সেনা ঘাঁটিতে বৃহস্পতিবার একাধিক ড্রোন হামলা হয়েছে। স্থানীয় নিরাপত্তা সূত্রগুলোর বরাতে এ তথ্য জানায় আল জাজিরা। হামলায় দুটি অজ্ঞাত উৎসের ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত করার চেষ্টা করে, যদিও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ইরাকের বিভিন্ন এলাকায় সরকার সমর্থিত ও ইরান সমর্থিত শিয়া মিলিশিয়াগুলোর এবং যুক্তরাষ্ট্রের বাহিনীর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলমান। গত মাসেও একই এলাকার ক্যাম্প ও অন্যান্য মার্কিন অবকাঠামোগুলো লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলার কয়েকটি ঘটনা ঘটেছে। এই হামলাগুলো ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর ঘাঁটি ও স্থানগুলিকে লক্ষ্য করে এবং মার্কিন বাহিনীর প্রতিক্রিয়া হিসেবে অঞ্চল জুড়ে উত্তেজনা বৃদ্ধি করছে। বাগদাদের বিমানবন্দরের চারপাশের এলাকা, বিশেষ করে ভিক্টোরি বেজ এর মতো অঞ্চলে মার্কিন ও আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি নিরাপত্তা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরাকের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ড্রোন হামলার জেরে বিমানবন্দরের নিকটবর্তী অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সব আন্দোলন মনিটরিং করা হচ্ছে। তবে হামলার দায় কোনো গোষ্ঠী এখনো স্বীকার করেনি। ইরানের পক্ষ থেকে বারবার চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে সামরিক ব্যবস্থা নেয়ার সম্ভাবনা নাকচ করে দেয়নি সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। রিয়াদে আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ইরান হামলার মাধ্যমে তার প্রতিবেশীদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, সৌদি আরব এ ধরনের চাপের মুখে নতি স্বীকার করবে না, বরং উল্টো এ চাপ তাদের উপরই ফিরে আসবে। আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, প্রয়োজন মনে করলে সামরিক পদক্ষেপ নেয়ার অধিকার আমাদের রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সৌদি আরবের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলাটি ছিল ব্ল্যাকমেইলের একটি নির্লজ্জ প্রচেষ্টা। আমার কাছে এটা স্পষ্ট যে আজকের এই হামলাটি এই বৈঠকের সাথে মিলিয়ে ঘটানো হয়েছে, যাতে উপস্থিতদের ভয় দেখানো যায় এবং এই বার্তা দেয়া যায় যে ইরান থামবে না। তিনি আরো বলেন, আমি শুধু এইটুকু বলতে পারি, আমরা ভীত হইনি। আমরা কোনোভাবেই বিশ্বাস করতে পারি না যে ইরান এই ধরনের আচরণ করে একটি বৈধ অংশীদার হতে পারে। ইরানের প্রতি যেটুকু বিশ্বাস ছিল তা পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে।
এদিকে ইরান যুদ্ধে অর্থায়নের জন্য $200 বিলিয়ন বেশি বাজেট চেয়েছে পেন্টাগন। এই বিশাল বাজেটের প্রস্তাব অনুমোদনের জন্য হোয়াইট হাউসকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। এসব কথা জানিয়েছেন এক জ্যেষ্ঠ মার্কিন প্রশাসক। নতুন প্রস্তাবটি যুদ্ধবিরোধী আইন প্রণেতাদের প্রতিরোধের সম্মুখীন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাজেটের এই সংখ্যা প্রশাসনের এ যাবৎকালের ব্যাপক বিমান হামলার খরচকে বহু গুণে ছাড়িয়ে যাবে। প্রতিবেদন অনুযায়ী হোয়াইট হাউসের কর্মকর্তারা নিজেরাই সন্দিহান যুক্তরাষ্ট্রের কংগ্রেস এত বড় অঙ্কের অর্থ অনুমোদন দেবেন কিনা, কারণ যুদ্ধের ব্যয় ইতোমধ্যে অস্বাভাবিক গতিতে বাড়ছে। ওয়াশিংটন পোস্টের খবরটিতে বলা হয়, সংঘাত শুরুর প্রথম সপ্তাহেই ব্যয় $11 বিলিয়ন ছাড়িয়ে যায়। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধের ক্ষেত্রে উন্নত প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, ড্রোন অভিযান এবং দূরপাল্লার হামলার কারণে ব্যয় দ্রুত বেড়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার মূল কেন্দ্র ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ত্রিমুখী সংঘাত। ইরানের ভেতরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর তেহরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় উপসাগরীয় দেশ ও ইসরায়েলের ওপর। এর জেরে পুরো অঞ্চল জুড়ে সামরিক প্রস্তুতি জোরদার রয়েছে। Don't look away. We must act because Palestinians are still facing genocide. যুদ্ধবিধ্বস্ত গাজার উদ্দেশ্যে নতুন করে ত্রাণবাহী নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছে গ্লোবাল সমুদ ফ্লোটিলা। আয়োজকরা জানিয়েছেন এখন পর্যন্ত সবচেয়ে বড় মিশন পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের। এতে স্থলবাহিনীর পাশাপাশি 100 নৌযান পাঠানো হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। People in Gaza are still dying from starvation and preventable diseases, from violence that still hasn't stopped. গ্রেটা থুনবার্গ ও নেলসন ম্যান্ডেলার নাতি মান্দালা সহ এই নৌবহরের সাবেক অংশগ্রহণকারীরা নতুন মিশনটির ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। পোস্টটিতে বলা হয়েছে, এতে 100টিরও বেশি দেশের প্রতিনিধিরা থাকবেন, যারা সবাই গাজার ওপর ইসরায়েলের অবৈধ অবরোধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ঐক্যবদ্ধ। Families are going hungry while trucks full of food wait just miles away. এতে আরো বলা হয়, সমুদ্র যাত্রায় অংশগ্রহণকারীদের জন্য সাধারণ নিবন্ধনের সময়সীমা 20 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। আয়োজকরা জানান, গাজার ফিলিস্তিনিরা আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে অনুরোধ করেছেন, তাই আমরা সাড়া দিয়েছি এবং জেগে উঠেছি। এতে আরো বলা হয়, একসঙ্গে অন্যায় অবিচার মোকাবেলায় এবং ইতিহাস গড়ার শক্তি আমাদের আছে। to change history. Stand with Gaza. Stand with Palestine. দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।